গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি প্রত্যেকেই তোমরা ভীষণ ভালো আছো। আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু মুনমুন হালদার, উনি ওনার লাভবার্ডের 3 দিনের বাচ্চার কিভাবে হ্যান্ডফিট করানো উচিত বা করতে হবে সেই বিষয়ে জানতে চেয়েছিলেন কমেন্ট বক্সে। তো বন্ধু, আপনার মতন এই একই সমস্যা কিন্তু ব্রিডিং সিজন যেহেতু অনেকেই আমরা ফেস করছি এই মুহূর্তে। আমরা নিজেরা চেষ্টা করি এরকম ছোট বাচ্চা হাতে তুলে না নিতে। যদি সাফিসিয়েন্ট পেয়ার থাকে আমাদের কাছে, তাহলে আমাদের উচিত অন্তত 10 দিন বয়স অবধি লাভবার্ডের বাচ্চার ক্ষেত্রে প্যারেন্টসকে দিয়েই একটু বড় করে নেওয়া। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু আমাকে যদি বাধ্যতামূলক এই বয়সী বাচ্চা তুলতে হয়, অর্থাৎ সদ্য ডিম থেকে ফোটা বাচ্চা বা 2-3 দিন বয়সের বাচ্চা আমাকে যদি তুলতে হয় বাঁচানোর স্বার্থে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে রাখবো, কিভাবে খাওয়াবো, এই সব কিছুই আজকে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। কিন্তু আমরা নিজেরা চেষ্টা করি অন্তত 10 থেকে 15 দিন বয়স হলে তবেই লাভবার্ডের বাচ্চাকে হাতে তুলে নিতে। তার কারণ এর চেয়ে ছোট বয়সী বাচ্চাকে আমরা যখনই হাতে তুলে নিতে বাধ্য হই, তখন কিন্তু আমাদের কাজটা অনেকটাই বেড়ে যায়। সেটা এই রকম, যেহেতু একদম ছোট বাচ্চার গায়ে ফেদারটা আসে না, তাকে কিন্তু সর্বক্ষণই একটা আলোর মধ্যে বা হিটের মধ্যে রাখার প্রয়োজন হয় এবং টেম্পারেচারটা কন্ট্রোল করে রাখারও প্রয়োজন হয় এক্ষেত্রে। কারণ আমরা নিজেরাই জানি, যখন লাভবার্ডের বাচ্চা বা অন্য যে কোনো পাখির বাচ্চাই খুব ছোট অবস্থায় থাকে, তখন কিন্তু ওদের প্যারেন্টসরা কোনো পাখির ক্ষেত্রে শুধু মা, কোনো পাখির ক্ষেত্রে মা বাবা অল্টারনেট করে ওরা কিন্তু একটা হিটে রাখে, নিজেদের পশম দিয়ে ঢেকে রেখে। তো সেই জিনিসটা আমাদের পক্ষে করা সম্ভব না। সেই কারণে আমাদের খুব ছোট বাচ্চা যদি হাতে তুলে নিতে হয়, এমন কোনো ব্যবস্থা অবশ্যই রাখতে হবে যাতে করে ছোট বাচ্চাটা হিট পায়। যদি আমাদের বাধ্য হতে হয় প্যারেন্টসের কাছ থেকে সরিয়ে নিতে। অনেক ক্ষেত্রে কি হয়, বাচ্চাকে হয়তো প্যারেন্টসগুলো খাওয়াচ্ছে কিন্তু পরিমাণে কম, তখন কিন্তু আমরা এটাও করতে পারি, 2বার থেকে 3বার সারা দিনে অল্প অল্প খাইয়ে আবার প্যারেন্টসের কাছে দিয়ে দিতে পারি। এর ফলে বাচ্চাটা যখন জোর পেয়ে যাবে, তখন কিন্তু ও নিজেই প্যারেন্টসের থেকে খেতে চাইবে বারবার এবং প্যারেন্টসও খাইয়ে দেবে। এটা হয়ে যায় বা ঠিকঠাকভাবে বাচ্চার গ্রোথের ক্ষেত্রেও সাহায্য করে। কিন্তু অনেক সময় হয় কি, যেগুলো প্রথম পেয়ার অর্থাৎ ফার্স্ট টাইম ব্রিড করছে, এরকম অনেক পেয়ারের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে খুব ভালোভাবে হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছে না। আমরা বাধ্য হই তখন হাতে তুলে নিতে, যত কম বয়সী বাচ্চাই হোক না কেন। তো তখন আমরা কিভাবে খাওয়াবো সেটা যেমন জরুরি, তার সাথে সাথে আমার 24টা ঘন্টা সেই বাচ্চাগুলোকে কিভাবে রাখতে হবে সেটাও কিন্তু খুব জরুরি। তো পুরো ব্যাপারটাই আমি আজকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো চলো সবাই মিলে সাথে থাকো। এই যে এখানে দেখাতে পারছি একটা কাঠের বাক্স রয়েছে, যেটা আমরা কিন্তু পুরনো কাঠ দিয়ে নিজেরাই তৈরি করে নিয়েছি। আর এর আগেও আমি বলে দিলাম ভিডিওর শুরুতেই যে আমরা কিন্তু চেষ্টা করি অন্তত 10 থেকে 15 দিন বাচ্চার বয়স হয়ে যায়, তারপরেই আমরা সেই বাচ্চাগুলোকে হাতে তুলতে চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি অন্য কোনো পেয়ারের কাছে সেই বাচ্চাগুলোকে দিয়ে অন্তত 10 থেকে 15 দিন বয়স বড় করে নেওয়ার, তারপরে গিয়ে সেই বাচ্চাগুলোকে আমরা হাতে নিই। এই যে কাঠের বাক্সটা দেখাই যাচ্ছে এটা ভীষণ পুরনো কাঠ দিয়ে তৈরি। আমরা খুব বেশি ব্যবহার করি না এটা, সেখানে একটু ধুলোও রয়েছে। এটার মধ্যে কিভাবে কি করা আছে, যারা চান বেশি সংখ্যক বাচ্চা ছোট বয়স থেকে তুলতে, তারা ব্রোডার ব্যবহার করতেই পারেন, কিনে নিতে পারেন। সেক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে পুরো সম্পূর্ণ জিনিসটাই আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। দেখুন, এই কাঠের বাক্সটার মধ্যে যেটা করতে হয় বা করতে হবে আমাদের, ছোট বাচ্চা তুললে এর ভেতরে কিন্তু একটা বাল্ব রয়েছে, আর ভেতরে সামান্য কিছু কাঠের ছিলকা, এখন যেহেতু ইউজ হচ্ছে না আগেই বলে নিলাম, সামান্য কিছু কাঠের ছিলকা দেখা যাচ্ছে। যখন আমরা বাচ্চা হাতে নেব, ছোট বয়সের বাচ্চা, যেই বাচ্চাগুলোর পশম হয়নি, তাদের কিন্তু অবশ্যই একটা হালকা হিটের প্রয়োজন হয়। তো সেই সমস্ত বাচ্চাগুলোকে রাখবার জন্য এর ভেতরে কাঠের ছিলকা বেশ ভালো পরিমাণে দিয়ে দিতে হবে এবং তার উপর বাচ্চাগুলোকে রাখতে হবে।
যতবার খাওয়াবো খাওয়ানোর পরেই কিন্তু এইভাবেই রাখতে হবে বারবার সারা দিনের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন বাল্বটা, এখানে দেখুন একটা রেগুলেটরের সাহায্যেও কিন্তু এটাকে দেখুন কমানো বাড়ানো যাবে। এই যে আমি অফ করে দিলাম, আস্তে আস্তে আমার যতটা প্রয়োজন ঠিক ততটা দিয়ে আমি রাখবো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টেম্পারেচার মিটার, এটাকে আমরা কি করি, ভেতরে হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, এখন দেখাতে পারছি না যেহেতু খোলা রয়েছে এবং এখন ইউজ হচ্ছে না, তো এইভাবে ভেতরে রেখে দেব। দেখাতে পাচ্ছি 27.2 ডিগ্রি রয়েছে, 27.3 হয়ে গেল। যতক্ষণ হিটটা পাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। মোটামুটি 30-32 ডিগ্রি টেম্পারেচার কিন্তু ছোট বাচ্চার জন্য আইডিয়াল। তো এটা কিন্তু খুব জরুরি, আমরা শুধুমাত্র যে খাইয়ে বাচ্চাগুলোকে নর্মাল রেখে দেব তাতে কিন্তু হবে না, তার কারণ খুব ছোট বাচ্চা কিন্তু একটু হিটও দরকার হয়। তো এইভাবে তো রাখবো নিচে কাঠের ছিলকা দিয়ে, যাতে কোনোভাবেই ওদের কোনো অসুবিধা না হয়। আবার যখন খাওয়াতে খাওয়াতে বেশ কিছু সময় পর ভিজে যাবে, সেগুলোকে নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জও করে দিতে হবে। তো এবার দেখিয়ে দেব কিভাবে খাওয়াবো ছোট বাচ্চাকে। এই মুহূর্তে আমার হাতে কোনো ছোট বাচ্চা তোলা নেই, আমি দেখিয়ে দেব ঘর থেকে তুলে। তো টেম্পারেচার মিটার যাদের পক্ষে সম্ভব অবশ্যই কিনে নিতে হবে যদি খুব ছোট বাচ্চা রাখতে হয় তাহলে, তা না হলে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে না। অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল হয় এরকমও কিন্তু টেম্পারেচার মিটার আমরা অনলাইনে পারচেস করতে পারবো। আমাদের কাছে যেহেতু এখন নেই সেই জন্য দেখাতে পারলাম না, তো চলো দেখিয়ে দিই কিভাবে বাচ্চাগুলোকে খাওয়াবো। হ্যান্ডফিড করানোর জন্য প্রথমেই যেটা আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে জল। জলটা কিন্তু কখনোই আমি ঠান্ডা ব্যবহার করব না, বা আমাদের কারোরই ঠান্ডা ব্যবহার করা উচিত নয়। এই জন্য আমি কিন্তু কেটেলে বসিয়ে দিয়েছি জলটা গরম হবার জন্য। ছোট বাচ্চা হোক, বড় বাচ্চা হোক কিংবা বড় কোনো পাখি, হ্যান্ডফিড ফর্মুলাটা কিন্তু গরম অবস্থায় গুলতে হবে এবং উষ্ণ থাকতেই কিন্তু খাওয়াতে হবে, কোনো মতেই ঠান্ডা খাওয়ানো যাবে না। জলটা গরম হয়ে গেছে, এবার জলটা আমি তুলে দিচ্ছি। এবার এই পাত্রটার মধ্যে আমি পরিমাণ মতো গরম জল নিয়ে নিচ্ছি। এই যে গরম জলটা নিয়ে নিয়েছি। এবার যে খাবারটা এর মধ্যে মেশাবো, এটা দেখা যাচ্ছে এই 21-এর এই কোটোটা রয়েছে, কিন্তু এটা আমরা যেটা খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে পেস্ট লাইট লো ফ্যাট এই খাবারটা। খুব ছোট বাচ্চাকে হ্যান্ডফিড করানোর ক্ষেত্রে কিন্তু আমরা যে খাবারটা গুলবো সেটা যেন খুব গাঢ় না হয়, এদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একেবারে জলের মতো পাতলা হবে না, আবার ভীষণ গাঢ়ও হবে না, তাহলে কিন্তু ছোট বাচ্চা এই হ্যান্ডফিড যে ফর্মুলাটা সেটা কিন্তু হজম করতে পারবে না। আরেকটা দিক আমাদের মাথায় রাখতে হবে, ছোট বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা প্রথম অবস্থায় ভুল করি সেটা হচ্ছে স্যারেলাক জাতীয় খাবার ওদেরকে খাওয়াই। স্যারেলাকে কিন্তু দুধ মেশানো থাকে, যেটা কিন্তু পাখির ডাইজেস্ট করতে পারে না। সুতরাং এই ধরনের খাবার কিন্তু আমাদের কখনোই খাওয়ানো উচিত নয় পাখিকে। যদি আমাদের কাছাকাছি অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই পেস্ট লাইট A21 এই জাতীয় খাবার আমাদের খাওয়াতে হবে। সেটা যদি একান্তই পাওয়া না যায়, অথচ আজকেই আমাকে হ্যান্ডফিড করাতে হবে সেরকম যদি হয়, তাহলে আমরা বড়জোর নেস্টামটা ইউজ করতে পারি ওই 1-2 দিনের জন্য, যেটা আমার এমার্জেন্সি সেই বাচ্চাটাকে বাঁচানোর ক্ষেত্রে। কারণ নেস্টাম যেটা রাইস হয় সেটার মধ্যে কিন্তু কোনো দুধ জাতীয় পদার্থ মেশানো থাকে না, কিন্তু যেটা স্যারেলাকে থাকে। সেই রকম খাবার খাওয়ালে কিন্তু অনেক সময় দেখা যায় পাখির ডাইজেস্ট করতে অসুবিধা হয়েছে, ভালোভাবে হ্যান্ডফিড করানো সত্ত্বেও কিন্তু পাখির বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয় না।
তো খাবারটা আমি ভালোভাবে গুলে নিয়েছি। খুব সামান্য পরিমাণেই দেখিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণেই আমি মিডিলের মধ্যে নিয়েছি খাবারটা, কারণ খুব ছোট বাচ্চা কিন্তু খুব বেশি পরিমাণে একেবারে খেতে পারে না। সেই কারণে খুব কম সময়ের গ্যাপে, সময়টা কত সময় সেটা আমি বলে দেব, খুব কম সময়ের গ্যাপেই কিন্তু ছোট বাচ্চাকে খাওয়াতে হয়। তো দেখিয়ে দিই, হাঁড়িটা আমি নিয়ে চলে এসেছি। যদিও এই হাঁড়িটা আমি খাওয়ানোর পরে আবার দিয়ে দেব ওর প্যারেন্টসের কাছে, শুধুমাত্র দেখানোর সুবিধার্থেই আমি কিন্তু এটা নিয়ে এসেছি। এই যে ছোট বাচ্চা হাতে দেখানো যাচ্ছে, এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি 4 থেকে 5 দিন মতো হবে। ঠিক এইভাবে ধরবো, মুখের বাদিকটা দিয়ে আমি কিন্তু কোনোভাবেই ভেতরে দেবার চেষ্টা করব না। ঠোঁটের যে ওপরে, কতটা দেখাতে পারছি আমি জানি না, ঠোঁটের যে ওপরের অংশ, এই যে এইখানে এক ফোঁটা করে খাবার দেব এবং সেই খাবারটা ওর খাওয়া অবধি অপেক্ষা করব, ঠোঁটের বাদিক থেকে, পাখির ঠোঁটের বাদিক থেকে। পাখির বাচ্চাও ধরবো কিন্তু খুবই হালকা হাতে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাখির বাচ্চাকে ধরার সময়, ডিমগুলো ধরার সময় আমাদের হাত কিন্তু অবশ্যই পরিষ্কার করে তবেই বাচ্চা বা ডিমগুলোকে ধরতে হবে। যদি আপনারা গ্লাভস ব্যবহার করতে চান তো সেটা অবশ্যই করতে পারেন, নাও যদি করেন তাহলেও কিন্তু হাতটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। দেখাতে পারছি আমি কিন্তু কোনো রকমই ভেতরে দিচ্ছি না খাবারটা। আর খুব তাড়াহুড়োও কিন্তু করা যাবে না ছোট বাচ্চাকে খাওয়ানোর সময়, খুব ধীরে খাওয়াতে হবে খাবারটা। এরকম ভাবে ধরে ফোঁটা ফোঁটা হিসাবে খাবারটা আমি ওর মুখের সাইড দিয়ে দিচ্ছি। বাচ্চাটা কিন্তু নিজেই শাক করছে। যে সমস্ত বাচ্চাকে খাওয়ায় না প্যারেন্টস, অথবা যখন হাতে খাওয়ার অভ্যাস হয়ে যায় ওদের, তখন কিন্তু মুখের সামনে খাবারটা পেলেই ওরা শাক করতে শুরু করবে। এই যে ঠোঁটের বাদিক থেকে আমি হালকাভাবে খাবারটা দিচ্ছি, ও কিন্তু নিজেই খাবারটা খাচ্ছে। কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে, যেটা বড় বাচ্চার ক্ষেত্রে হয়ে থাকে, যে আমরা যখনই খাবারটা খাচ্ছে না তখন কিন্তু ভেতরে ঢুকিয়ে খাবারটা খাইয়ে দিই। ছোট বাচ্চার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে কোনোভাবেই হবে না, খাবারটা গলায় আটকে যেতে পারে যে কোনো সময়। দেখাতে পারছি বাচ্চাটা কিভাবে খাবারটা খেতে চাইছে। এই যে ঠিক ঠোঁটের বাঁ দিক থেকে খাবারটা আমি দেব। দেখাতে পাচ্ছি বাচ্চাটার পেট কিন্তু বেশ অনেকটা ভরেও গেছে। ছোট বাচ্চাকে খাওয়াতে কিন্তু ঠিক এভাবেই হবে। আর বড় বাচ্চাকে কিভাবে খাওয়াবো সেগুলো তো আগেই দেখিয়েছি। যে সমস্ত বাচ্চাগুলো আমাদের হাতে খেয়ে বড় হয় তারা কিন্তু ভীষণ ফ্রেন্ডলিও হয় আমাদের সাথে। যেহেতু এই বাচ্চাটাকে আমি হাতে তুলে নিয়ে নিই, খাওয়ানোটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার কিন্তু হাঁড়ি শুদ্ধ ওর প্যারেন্টসের কাছে দিয়ে দেব।
আর এরকম ছোট বাচ্চা বা এর থেকেও ছোট বাচ্চা কারোর যদি হাতে তুলে নিতে হয় হ্যান্ড ফিডিং করার জন্য, তাহলে কিন্তু আমি আগে যেটা দেখিয়ে দিলাম, অর্থাৎ একটা কাঠের বাক্স আমরা নিজেরা তৈরি করে নিতে পারি, অথবা বাজারে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেরকম কিনে নিয়ে টেম্পারেচারটা যাতে কন্ট্রোল করে রাখতে পারি ওদের সুবিধার জন্য, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠোঁটের ঠিক পাশেই দিচ্ছি আমি, বাঁ দিকটায়। বাচ্চা কিন্তু একা একাই খাবারটা খাচ্ছে, দেখাতে পাচ্ছি। এরকম ছোট বাচ্চা তুললে কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতেই হবে, তা না হলে কিন্তু এত ছোট বাচ্চাকে বাঁচানো খুব সমস্যার হয়ে দাঁড়ায়। এই বাচ্চাটাকে কিন্তু আমার ভেতর থেকেই খাওয়াতে হবে, কারণ ও বাইরে থেকে কোনো মতেই খাবে না। এই দুটো বাচ্চাকেও হ্যান্ড ফিড করাতে হচ্ছে, এই মুহূর্তে এই দুটোকেই খাওয়াতে হচ্ছে, কিন্তু যেহেতু দুটো বাচ্চাই ওরা শিখে গেছে সেই জন্য খুব ভালোভাবে হাতে ধরে আমি দেখাতে পারলাম না, মাঝখানে উড়ে গিয়েছিল খেতে খেতেই। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই বাচ্চাগুলো কিন্তু সেলফে এসে গেছে। একটা কোবাল্ট ফিশার, একটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট ফিশার, একটা ডার্ক ফ্যাক্টর ভায়োলেট ফিশার, একটা অরেঞ্জ ফেস গ্রিন রোজি, আর একটা নর্মাল গ্রিন রোজি যেটা রেড ফেসের হয়। এই কটা বাচ্চা কিন্তু সেলফে এসে গেছে এবং ডিএনএ রিপোর্টও চলে এসেছে। যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। দেখিয়ে দিলাম খুব কাছ থেকে বাচ্চাগুলোকে। আর হ্যাঁ, ডিএনএ কিন্তু এই যে গ্রিন রোজি যেটা রেড ফেস এবং যেটা অরেঞ্জ ফেস, এই দুটোর ডিএনএ নেই। বাদবাকি যে 3টে পাখি রয়েছে ফিশার গ্রুপের, একটা কোবাল্ট ফিশার, একটা কোবাল্ট টোন ভায়োলেট, একটা ডার্ক টোন ভায়োলেট, এই 3টের কিন্তু ডিএনএ রিপোর্ট রয়েছে। এর মধ্যে একটা রয়েছে মেল যেটা কোবাল্ট ফিশার, সেটা, আর বাদবাকি দুটো রয়েছে ফিমেল। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ।